আসলে চাই না কিসে। আমরা দেখা যায় যে যখনই একটা পরিস্থিতি থাকে না কেন, মনে হয় যে না এটা যদি পরিবর্তিত হয়ে এমন কিছু হতো, কাল্পনিকভাবে নানান রকম কল্পনা আমাদের থাকে যে না এরকম না হয়ে ওরকম হলে হয়তো ভালো হতো। তো সেক্ষেত্রে চিরাচরিত অনেক বিষয় আছে যেটা যুগের সাথে সাথে অনেকভাবে পরিবর্তিত হয়েছে এবং মানুষ আসলে প্রতিনিয়তই আমরা বাংলাদেশ 2.0 চাওয়ার পরের থেকেই শুধু নয় বরং তারও আগে থেকে সংস্কার চেয়ে আসছেন অথবা জোরদারভাবে না চাইলেও সংস্কার কিন্তু হচ্ছে। একদম ছোটবেলার কথা থেকেই যদি একটু ভাবতে শুরু করেন দেখবেন যে না সেই সময় থেকে এখনকার পরিবর্তনটা খুব জোরে সোরে হয়তো বলা হয়নি কিংবা এটা নিয়ে কোনো মুভমেন্ট হয়নি, কিন্তু পরিবর্তন কিন্তু হয়েই যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে মানুষের পরিবর্তন হচ্ছে, ভাবনার পরিবর্তন হচ্ছে, দেশের সমসাময়িক অবস্থার পরিবর্তন হচ্ছে। স্বায়ত্ত শাসন যদি থেকে থাকে সেই পরিবর্তনও আমরা খুব লক্ষণীয়ভাবে 2024 সালে দেখলাম এবং পরিবর্তন সবসময়ই যে খারাপ হচ্ছে বা ভালো হচ্ছে এমন কোনো কথা নেই, তবে পরিবর্তন কিন্তু চলমান। এটা আমাদেরকে প্রমাণ করে যে আমাদের জীবন গতিশীল চলছে এবং চলবে। পরিবর্তন নিয়ে কথা বলতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবে। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। বিষয়টা বলে দিই, বুঝেই ফেলেছেন আমরা পরিবর্তন চাই। কিসে কিসে পরিবর্তন চাই? সব পরিবর্তন কি ভালো? কিছু কিছু পরিবর্তন তো চাইও না, তাই না? সব কিছু নিয়ে কথা হবে। দুজন বন্ধুকে ডেকেছি, চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমাদের সাথে শুরুতেই আছেন ভীষণ মিষ্টি নাজমা বেগম আপু, তিনি একজন রন্ধন শিল্পী। অনেক অনেক স্বাগত জানাই আমাদের আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ। তার পাশে আছেন খাদিজাতুল কুবরা, তিনি মার্চেন্ডাইজার ম্যানেজার পিডিএস মাল্টিন্যাশনাল গ্রুপ। অনেক অনেক স্বাগত জানাই আপনাকেও। থ্যাংক ইউ সো মাচ। লেডিস ক্লাবে আমরা মূলত নারীরা মিলে আড্ডা দেওয়ার একটা চেষ্টা করি এবং আমরা এরকমই এক একদিন এক একটা বিষয় নিয়ে কথা বলি। আপু, লেডিস ক্লাবে কোনো বিষয় কখনো খেয়াল করেছেন যে না এই ধরনের বিষয় আসলে নিয়ে কথা হওয়া উচিত, বা লেডিস ক্লাবে যে আড্ডাটা হচ্ছে এটা থেকে ফলপ্রসূ কিছু আসছে, এরকম খেয়াল করেছেন কিনা? আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। তো লেডিস ক্লাব এই যে একটা উদ্যোগ নিয়েছে, হ্যাঁ, মানে শুধু মহিলাদের নিয়ে যে একটা আড্ডা, এটাকে আমি সাধুবাদ জানাই এবং যে নাকি প্রযোজনা করছে বা যার পরিকল্পনা এটা হচ্ছে আমি তাকে কি বলবো অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমাদের মহিলারা কিন্তু আমরা সবসময় পিছিয়ে ছিলাম না, কিন্তু এখন কিন্তু আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা পুরুষের পাশাপাশি চলতে শিখেছি, হাঁটতে শিখেছি, লেখাপড়া সব কর্মক্ষেত্রে কিন্তু আমরা এখন মাশাআল্লাহ পুরুষের সাথে তাল মিলিয়ে আমরা চলছি বা চলার চেষ্টা করছি আর কি। যদি অনেক বাধা বিপত্তি আছে আমাদের, কিছু বাইন্ডিং তো থাকেই সংসার সমাজের, কিন্তু তারপরেও কিন্তু আমরা চলছি এবং আমরা পরিবর্তন করার চেষ্টা করছি। আর আজকের বিষয় হলো পরিবর্তন চাই। আমরা অবশ্যই পরিবর্তন চাই এবং পরিবর্তন এই যে আপনি বললেন যে হচ্ছে সেই ছোটবেলা থেকে সব কিছুই পরিবর্তন হয়, পরিবর্তনশীল। কিন্তু আমরা মনে করি যে আরো পরিবর্তনের দরকার আছে এবং আমাদের আরো এগিয়ে যেতে হবে এবং আরো কাজ করতে হবে। তো আমি আমার চোখে এমন কিছু পড়ে নাই। আমি অনেকদিন লেডিস ক্লাবের যে আপনাদের আড্ডাটা এটা দেখি, জুমে কথা বলে যারা এটাও দেখি। আমি একজন লেডিস ক্লাবের সদস্য, ওই আপনাদের সাথে আমার মাঝে মাঝে কথা হয়। তো আমার কাছে তেমন মানে খারাপ কিছু লাগে নাই বা ভালো কিছু আছে আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো কিছু আছে দেখেই তো আজকে আমি কথা বলতে এসেছি এখানে এবং যে নাকি আমাকে আমন্ত্রণ করেছে তারা তো অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদের এই আয়োজনের ডিরেকশনে হলো জাকিয়া সুলতানা আপু আছে, মহিউদ্দিন টিপু ভাইয়ের পরিকল্পনায় অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য মানুষ বলতে না খুব ডেডিকেটেড কিছু মানুষ আছেন আমাদের এই টিমে। হাসানের কথা বলতে পারি, রায়হানের কথা বলতে পারি, দীপ্তর কথা বলতে পারি। অনেক মানুষ আসলে এটার পেছনে কাজ করে, প্রতিদিনই তারা কাজ করে এবং সবাই মিলে আসলে লেডিস ক্লাবটাকে সফল করার চেষ্টা করে। এবং সাথে আমাদের সাউন্ডে একটা অসাধারণ টিম আছে, রাহাত ভাই আছেন, সুইট ভাই আছেন, আরো যত নাম বলবো নাম কম, আসলে পুরো একটা টিমের নাম আমাদের সৌজন্যে দেখানো হয় আর না বললাম। আমাদের সাথে খাদিজাতুল কুবরা আপু আছেন। আমি এসে জানতে চাই যে এই যে লেডিস ক্লাবের এই আয়োজন আপনার আসলে কেমন লাগে? হ্যাঁ, আসলে আমি বলতে চাচ্ছি যেটা যে আমি মানে লাস্ট কিছু লেডিস ক্লাবের প্রোগ্রাম আমি দেখা শুরু করেছি যখন আমি জেনেছি আর কি প্রোগ্রামটা সম্পর্কে।
তো একটা জিনিস আমি দেখলাম যে লেডিস ক্লাবটাই আসলে একটা অনেক বড় পরিবর্তন। দ্য ওয়ে, মানে হুইচ ওয়েতে এটা পরিবর্তন, এটা ওই ওয়েতে পরিবর্তন যে নর্মালি আমরা মিডিয়াতে হচ্ছে যে সেলিব্রিটিরা কথা বলে অলওয়েজ, দ্য প্রায়োরিটি ইজ সেলিব্রিটি অনলি। আমাদের মতো যারা আমরা একটু সাধারণ উমেনরা আছি, আমরা কিন্তু এরকম মিডিয়াতে এসে এত রিল্যাক্স, এত নাইসলি আমরা বলতে পারি না। সো আমি মনে করি যে লেডিস ক্লাবের এই আড্ডাটাই আসলে একটা অনেক বড় পরিবর্তন, অ্যান্ড আই এম লাকি আই এম পার্ট অফ দিস। অ্যান্ড ইয়েস, পরিবর্তন আসলে যেহেতু আজকে আমাদের এটা মেয়েদেরই আড্ডা, সো আমি মনে করি যে মেয়েদের লাইফে আসলে পরিবর্তন হওয়া দরকার। আর এজ এ উইমেন হিসেবে আমি আর্লি মাদার, একদম খুব ভেরি আর্লি আমি মাদার। ইটস লাইক মাই এল্ডার সান এজ এখন হচ্ছে যে 22, ইজ এ ইয়াং ম্যান। সো আমি যখন বাচ্চা ছিলাম তখন আমার ছেলেও বাচ্চা ছিল, বাট আমি একটা জিনিস সব, আর আমার মার লাইফ হচ্ছে যে আমার খুব হ্যাপি লাইফ মনে হতো। আমার মনে হতো যে আমার মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মহিলা, তার লাইফে কোনো দুঃখ নাই। কারণ আমার বাবা একজন বড় ব্যাংকের অফিসার ছিলেন, উনি হচ্ছে যে আপনার মা যা চাইতো তা দিত। আমরা খুব ডিসেন্ট লাইফে বড় হয়েছি, নাইস, খুব আই মিন ডিসিপ্লিন লাইফে। হ্যাঁ, তো আমার মার লাইফ আমার খুব হ্যাপি লাইফ ছিল। বাট আমি কেন পরিবর্তন চাই সেটা আমি বলি। তো আমার যেহেতু আর্লি ম্যারিজ হয়ে গেছে, আমি একটু দুষ্ট ছিলাম, তো আমার আব্বা চিন্তা করছে ওকে ফাইন গেট হার ম্যারিড। হ্যাঁ, সো বিয়ে হয়ে গেল আমার। বিয়ে হওয়ার পরে আমি ফিল করেছি যে আমার মাকে আমার বাবা যেভাবে প্যাম্পারিং করে, আমার হাজবেন্ডও আমাকে এরকম করে। আসলে সে সুখী না, মানে সে হচ্ছে তার লাইফটাকে সে মানে কি চলমান যাচ্ছে। যেমন আমার মার অনেক সময় ইচ্ছা হয়, আমার মায়েদের সময়কার কথা, আমাদেরটা ডিফারেন্ট, আমি আমাদেরটাও বলবো যে আমি যদি একটু নানার বাড়ি যেতে, মা যদি একটু বাবার বাড়ি যেতে পারতো, আচ্ছা আজকে যদি একটু শপিংয়ে যেতে পারতো, একটা শাড়ি, উফ এই শাড়িটা কি সুন্দর, আমি যদি কিনতে পারতাম। হ্যাঁ, তো দেখা যেত যে আব্বা দিত, বাট সব সময় না, অনেক কৈফিয়ত চাইতো, তুমি এত টাকা কেন নষ্ট করো। হ্যাঁ, অনেক সময় ওনাদের মধ্যে বাদ। আমি বলি আল্লাহ, আমার মায়ের ইচ্ছা মতো তার টাকা নষ্ট মানে খরচ করতে পারে না। এবং সেম থিং হ্যাপেন ইন মাই লাইফ টু। যখন আমার বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড অনেক ধনী, অনেক বড়, সে হচ্ছে যে ওল্ড একটা বিজনেসম্যান, তার অনেক মানি আছে। বাট হয় না আস্কিং মানি টু হিম, সে হচ্ছে যে কিছু সময় দেয়, বাট মোস্ট অফ দ্য টাইম সে আমাকে কোয়েশ্চেন করে। ওটা আমার হচ্ছে যে খুব ইগোতে লাগছে যে আল্লাহ ওল্লাহ, সে আমার হাজবেন্ড, তার তো যে আমাদের মুসলিম কালচারে হাজবেন্ডই তো আমাদের টেক কেয়ার করে। দেন আমি চিন্তা করেছি না, আই নিড মানি বাই মাই ওন সেলফ। আমার বাবার বাড়িও আমার না, আসলে আমার হাজবেন্ডের কিছু আসলে কিছু না, আসলে আরে আমার তো কিছু নাই, আমার পরিবর্তন দরকার, আমি ফ্রিডম, আই নিড মানি, আমাকে সবাই রেসপেক্ট করবে, ভালোবাসবে, এরকম একটা বিষয় আমার মাথায় ঢুকলো। হ্যাঁ, এন্ড আমার কাছে আপনি যেটা বলেছেন অল পয়েন্ট ইজ গুড, এন্ড আমি আসলে নারীরা নিজেদের জন্য কিছু করে এই বিষয়টা আমি অবশ্যই সাপোর্ট করি। আবার এদিকে যারা ছেলেরা আছেন, যেমন ভাইয়া যখন জিজ্ঞেস করছেন হোয়াট ইজ দ্য মানি ফর, কিংবা আপনার বাবা যখন আন্টিকে জিজ্ঞেস করছিলেন যে কি আসলে ঘটনা, আমার মনে হয় ওনাদের জায়গা থেকে যাদের কাছে প্রচুর টাকাও থাকুক না কেন, বড় বড় ব্যবসায়ী কিন্তু এক এক টাকাও কিন্তু গোনা থাকে, এবং তারা কেন রিচ হতে পেরেছেন তার কারণ হলো তার টাকাটা গোনা আছে। এই কারণে বেহিসাবি মানুষ আসলে অনেকদিন রিচ হতে পারে না, সো হিসাবটারও দরকার আছে। এবং সাথে এই যে আজকে আমাদেরকে খুব সুন্দর লাগছে, আমাদেরকে টিভিতে খুব সুন্দর লাগছে, এটা আমরা শুনেছি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে খুব সুন্দর লাগানোর যে দায়িত্বে আছেন, সেই দায়িত্বটা আমি একটু বলে দিতে চাই। আমার বীর দাদা, এদিকে আফজাল ভাই বসে আছেন, তাদেরকে থ্যাংক ইউ। আজকে একটা থ্যাংক ইউ দিবস, অনেক মানুষের নাম বললাম, এদিকে আমাদের ডিওপিতে একটা ওয়ান্ডারফুল টিম আছে, সবাই মিলে আমাদেরকে আসলে লেডিস ক্লাব মানে আয়োজন করতে, আশরাফুল ভাই আছেন, সবাই মিলে আমাদেরকে হেল্প করছেন। একটু মাঝে মাঝে ক্রেডিট দিতে হয়, দিয়ে দিলাম। এবং আমাদের যে বন্ধুরা আছেন, আপনারাই বা পিছিয়ে থাকবেন কেন, গতকাল আমাদের জুমে আড্ডা হয়নি, আমার মন ভেঙে চুরমার হয়ে গেছে। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা আসবেন, এসে আমাদের সাথে আড্ডা দেবেন। আজকে আশা করছি কোনো সমস্যাকে আমাদের মধ্যকার কোনো বাধা হতে দেয়া যাবে না। নাজমা আপুর কাছে এসে জানতে চাই যে এখনকার ব্যস্ততা কেমন, পারিবারিক জীবন, সংসার জীবন এবং রন্ধন জীবন অ্যাজ এ ক্যারিয়ার কেমন যাচ্ছে? হ্যাঁ, এই যে আপা বললো না যে হাজবেন্ডরা জিজ্ঞেস করে তোমার টাকার কি দরকার, আমি তো সব আনতেছি দিচ্ছি না। আমি কিন্তু একটু আগের, হ্যাঁ ওর চেয়ে অনেক আগের আমি ম্যারিড পারসন। আমার আল্লাহর মাল 3 ছেলে 1 মেয়ে, তো ওরা কিন্তু বড় হয়ে গেছে। হ্যাঁ, 2 ছেলে বিয়ে দিয়ে দিয়েছি, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, তো ওরা খুব ভালো আছে। 4 জনেরই কি বিয়ে হয়ে গেছে না 3 জন? না, তার ছোট এক ছেলে আছে, ও অনার্স কমপ্লিট করলো এবার,
ওর ইচ্ছা আছে দেশের বাইরে পাঠাই দেবো, কারণ দেশের পরিস্থিতি তো পরিবর্তনশীল। হ্যাঁ তো পরিবর্তন নিয়ে যখন কথায় আসলো, এখন কিন্তু বেশিরভাগ ছেলেরাই মানে বিদেশে যেতে চায়, বাইরে ফ্যাসিলিটির জন্য বা হায়ার ডিগ্রিজ এর হ্যাঁ জন্য, ডিগ্রির ফর জন্য দ্য বিদেশে চেঞ্জ যেতে দ্যাট চায়। দে ওয়ান্ট। চেঞ্জ, এটা হলো চেঞ্জ, পরিবর্তন আর একটা পরিবর্তন। আমাদের দেশের ইয়াং ছেলেরা এখন বেশিরভাগই ওরা ইউরোপ কান্ট্রিতে অথবা আমেরিকান, কানাডা, ইউএসএ ওইখানেই যেতে চায়। আচ্ছা, ওই যে উনি বললো যে কথাটা, যে হাজব্যান্ডরা জিজ্ঞেস করে, আমাকেও কিন্তু একসময় জিজ্ঞেস করা হতো। আমিও কিন্তু, আমার হাজব্যান্ড বিজনেসম্যান, আমার বাবা ছোটবেলায় আমাকে বিয়ে দিয়ে দিল, কারণ একটু সুন্দরী ছিলাম, নিজের প্রশংসাটা নিজেই করি। এখনো ভীষণ সুন্দরী আছেন, প্রশংসা করতে হবে না, আমরা করছি। স্কুল কলেজে ছেলেরা ডিস্টার্ব করতো, মা মারা গিয়েছিল, মা ছিল না, আমার আব্বা দুঃখে কষ্টে বিয়ে দিয়ে দিল। যে হ্যাঁ, কিন্তু খুব শখ ছিল আমাকে ডাক্তার বানাবে। আমার আব্বা এয়ারফোর্সে চাকরি করতো, তো সেই সুবাদে আমার জন্ম কিন্তু পেশোয়ারে। হ্যাঁ, এক হিসেবে অনেকে শুনলে বলবে রাজাকার আমি আর কি, পাকিস্তান আমার জন্ম। কিন্তু আমি বলতে চাই যে একটু রাজকীয় মানুষ আপনি, এটাই আমার দৃষ্টিভঙ্গি এটা বলে। তো এই জন্য আমি কিন্তু অনেকটা পাঞ্জাবিদের মতো নেই। আমার স্বাস্থ্য, মানে আমার খাওয়া দাওয়া, আমার চলাফেরা, কথাবার্তা, অনেকে আমাকে কিন্তু বলে আমার আপনাকে দেখেই বেশ একটা রয়্যাল ফিলিং আসে। তো এরকম বিয়ের পরে কিন্তু আমার হাজবেন্ডও, এবং প্রথম তো ভয়ে আমি কিছু কিনিনি না, ভয় পেতাম, সত্যি কথা যেটা, আমাদের সময় আমরা কিন্তু ভয় পেতাম। এখন কিন্তু স্বামীরা আগেই ফ্রেন্ড হয়ে যায়, ওরা কথাবার্তা। আচ্ছা, আপনি হাজবেন্ডকে মনে করতেন কিন্তু আমরা অনেক মান্য করতাম, আপনি করতাম, ভয় পেতাম। টাকা চাওয়া তো দূরের কথা, কোনো কিছু চাওয়া হতো না। আমার আমাকে বরঞ্চ প্রশ্ন করছে, কি ব্যাপার, ঘরে তোমার চুলের তেল নাই, এটা নাই, ওটা না, তুমি বলো না আমাকে। লজ্জায় পেতাম, মানে আমি তো জানি যে ও সব আনবে। তো ওইরকম ভাবে একটা সময় কিন্তু আমার কাটছে, অনেকদিন, বেশ অনেকদিন, প্রায় 15 বছর 20 বছর মতন আমার ওইভাবেই সময়টা কেটে গেছে আর কি। তারপরে হঠাৎ আমার মানে ঢাকাতে আসার পরে আমি সম্ভবত 90-তে আমি ঢাকা আসছি আর কি। আমি আগে আশুগঞ্জ থাকতাম, আমার দেশে আর কি। তো আসার পরে আমার 2জন ফ্রেন্ড, পাকিস্তানের 2জন ফ্রেন্ড পাইলাম ক্যান্টনমেন্টে, বাসায় নিয়ে আসলাম। তখন আমরা চিন্তা করলাম যে আমরা তো কিছু করি, কারণ আমার 2 ছেলে তখন বড় হয়ে গেছে। হ্যাঁ, ইন্টারমিডিয়েট পরে বড় ছিল। ওর সুবাদে আমার ঢাকাতে আসো, আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হলো, তো আমি চলে আসলাম। আমার বোন থাকতো ক্যান্টনমেন্টে, বললো যে আপা তুই চলে আস। আর ছোট ছেলে ক্লাস 8-এ, ওরে ভর্তি করে দিলাম। এই 2টা ছেলে মেয়ে নিয়ে আমি ঢাকা চলে আসলাম আর কি। তো তখন আমরা সবাই মিলে চিন্তা করলাম যে একটা কিছু করি আমরা। তখন আমরা একটা সংগঠন করলাম, দুস্থ নারী কল্যাণ সংগঠন। দুস্থ নারী কল্যাণ সংগঠন করলাম, কারণ তাদেরকে নিয়ে কাজ হওয়া দরকার। সব দুস্থ নারীদের নিয়ে ওইখানে যারা ছিল, এখন কিন্তু আমাদের ক্যান্টনমেন্ট অনেক ডেভেলপ হয়েছে। কর্মসংস্থান দেবার জন্যই আসলে সেই ভাবনাটা আপনারা করলেন, দুস্থ নারীদেরকে একটা কর্মসংস্থান। হ্যাঁ, এবং আমরা কর্মসংস্থান তৈরিও করেছি। আমরা প্রথম ব্লগ, তখনই প্রথম মানে ব্লগ, বাটিক এগুলি আসলো। হ্যাঁ, বাংলাদেশে শুরু হইলো এসব কাজ। হ্যাঁ, এটা কিন্তু প্রচুর নারীরা তখন নিজেদেরকে ট্রেন করেছেন এই বিষয়ে, এবং এটা থেকে আসলে বাংলাদেশের অর্থনীতিতেও একটা বিরাট প্রভাব পড়েছে। আমি একটু মানে আইডিয়া ছিল, আমার আম্মা তো সেলাই পড়াই খুব করতো, ছোটবেলা থেকে দেখছি। আমাদের মানে কি বলবো, নিজে মেশিন দিয়ে সেলাই করে জামা পরাইছে, রেডিমেড জামা আমরা খুব কম মানে পড়ছি আর কি। বেশিরভাগই আমাদের আম্মু বানাই দিছে জামা। আম্মু আবার ওই যে মানে ছিল এয়ারফোর্স, আর্মিদের তো ওদের একটা ক্লাব ছিল সেলাই, ওরা খুব সেলাই পরে খুব মানে ভালো ছিল আর কি, সবাই ওখানে প্রশিক্ষণ নিত। তো ওইভাবে আমার একটা আইডিয়া ছিল, আইডিয়া থাকাতে ছোটবেলার থেকেই। আর আমার একটু মাথার মানে ঘিলু একটু বেশি মনে আর কি, হ্যাঁ আর কি, সবকিছু আমার মনে থাকে। ওই ছোট্টবেলার জিনিসটা আমার মনে আছে আর কি। আমি ওইভাবে শুরু করলাম, ওই আপাও শুরু করলো। আস্তে আস্তে না আমরা আবার কিছু রাখলাম আর কি, টিচার রাখলাম, কারণ আমরা দেখি যে পারি না সংসার ধর্ম করে, মানে সময় দিতে পারি না। হ্যাঁ, আমরা অফিস নিলাম, টিচার রাখলাম, এভাবে অনেক বছর আমাদের সংগঠন কিন্তু খুব ভালো চলছে। আমরা ওই বুটিক্স আর তখন কাঁথা স্টিচ কিন্তু তখন প্রচুর চলতো। হ্যাঁ, আমাদের সংগঠন আছে, কিন্তু ওইটাতে আমি এখন আর নাই। আমি আমার মেয়ে হওয়ার পরে সেই কাহিনীতে আসতেছি, মানে বেশ ভালো চলছিল, মনে হচ্ছে বিশাল একটা কাহিনী। হ্যাঁ, বিশাল কাহিনী। তখন আমার এই যে মেয়ে কনসেপ্ট করলো, আমি ওইখান থেকে বের হয়ে চলে আসলাম আর কি।
মানে সময় আর দিতে পারছেন না তো না সেই আমি আর ক্ষেত্রে- পারতেছি না, আমার বাসাটা মানে বদল হয়ে গেলে মগবাজারে চলে আসলাম, যে কারণে আমার আর ওইখানে সময়টা দেওয়া হলো ঠিক না আর আছে, কি। আরো শুনবো একটা বিরতি থেকে এসে। একটা বিরতি আসলে নেয়ার কোনো প্রয়োজন নাই আজকে, আজকে বিশাল গল্প শোনার দিন, আজকে একটা বড় আড্ডা হবে অবশ্যই। আপনারাও থাকবেন সাথে, জুমেও যুক্ত হয়ে যাবেন। এর মাঝে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। একদম যেমনটা কথা দিয়েছিলাম তেমনই ছোট্ট একটা বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন। যেমনটি করে এই যে এই পাশে চলে আসুন, দেখুন কত নারীরা আমাদের বন্ধুরা একত্র হয়ে গেছেন। এই যে মিষ্টি আপু সুন্দর করে একটা মিষ্টি রঙের কাপড় পরে আছেন, দেখতেই ভালো লাগছে। তাই একটু মিষ্টি করে বলেন তো কি কি পরিবর্তন চাই? অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভ অপরাহ্ন। পরিবর্তন চাই অহনা, আমি চাই পরিবর্তন, যুগের সাথে আমরা মানিয়ে নিব। আধুনিক শোনা যাচ্ছে তো অহনা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, যুগের সাথে আমরা মানিয়ে নিব, প্রযুক্তিকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, কিন্তু অতীতের যে মিষ্টি মিষ্টি আনন্দময় স্মৃতি সেগুলোকে আমরা ভুলে যাব না। আমি চাই পরিবর্তন, যেটা অতীতের সুন্দর স্মৃতি আর ভবিষ্যৎ এবং আজকের নতুন নতুন এবং ভবিষ্যতের ভালো জিনিসগুলোর ফিউশন চাই। আমি সেই পরিবর্তন চাই। আধুনিকতাকে গ্রহণ করব এবং সব নতুনকে গ্রহণ করব, যা কিছু ভালো, সাথে অতীতকেও মুছবো না, সাথে আমাদের সবকটার একটা ট্রেডিশন ফিউশন চাই। গুলোকেও যাতে আমরা ছেড়ে না দেই। আমাদের কিছু চিরাচরিত নিয়ম নীতি আছে, আমাদের দেশের কিছু সৌন্দর্যময় কিছু বৈশিষ্ট্য আছে, কিছু আমাদের চমৎকার ইতিহাস আছে। সবকিছুকে ছাড়িয়ে আসলে আমাদের আধুনিকায়ন নয়, সেটাই বলার চেষ্টা করেছেন। এবং আই সাপোর্ট ইউ ফুললি। সুরমা আপুর কাছে আসি। সুরমা আপু, আপনার কাছে এসে একটু শুনি যে এখন আমরা এই সময়ে সব থেকে জরুরি পরিবর্তন কি? ধন্যবাদ আপু আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে পরিবর্তনটা আমাদের দেশে বর্তমান যে দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে, সে পরিবর্তনের কোনো সাফল্যতা দেখতে পাচ্ছি না। যে পরিবর্তন নামেই মাত্র পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা প্রাচীনের অনেক কিছুই ভুলে যাইতেছি। দেখা যাচ্ছে যে চোখে পড়ার মতো পরিবর্তন বা চোখে পড়ার মতো সংস্কার আপনার চোখে আসছে না, সেটাই বলার চেষ্টা করছেন, তাই তো? হ্যাঁ, সেটা চোখে আসতেছে না। আমরা পুরাতনকে ভুলে যাচ্ছি। অবশ্যই আধুনিক হব আমরা, আধুনিককে সম্মান করব, কিন্তু পাশাপাশি আমাদের পুরাতনকেও সম্মান করতে হবে। এবং সেটাই আমরা আসছি কোথা থেকে, পুরাতন থেকে নতুনের যুগে আসছি। তো কাজে পুরাতনকে আমরা ফেলে দিতে পারি না, পুরাতনটা আমাদের পাশাপাশি থাকবে আর নতুনটাকেও আমরা সম্মান করি। যদি পিছনের দিকে না তাকাই, পুরাতনকে যদি আমি সম্মান না করি, তাহলে কিন্তু আমার সামনে আমার আগানোর রাস্তাটা সংকীর্ণ হয়ে যাবে। আর মানুষ আরো কি বলবো, মানবতার দিক থেকে মানুষ আরো ইয়ে হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে মানবতা আপু, আমার কাছে মনে হয়েছে যে মানবিকতা এটা চর্চার বিষয়। এবং যতই আধুনিকায়ন আসুক না কেন, মানবিকতা আসলে পারিবারিকভাবে নিজের ভেতরে এই যে ভিত্তি প্রস্তর গেঁথে দেবার মতো করে যদি পারিবারিকভাবে সন্তানের ভেতর সেটা না পৌঁছে দেওয়া যায়, মানবিকতা আসলে বন্ধু বান্ধব থেকেও শেখা যায় না, মানবিকতা রাস্তা থেকে দেখেও শেখা যায় না। আমার মনে হয় পারিবারিকভাবে এটার অভ্যেসটা খুব খুব গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ। রাশিদা আপুর কাছে আসতে চাই। রাশিদা আপু, খুব সুন্দর বাইরের ওয়েদার, স্নোফল হচ্ছে, আমার মন একদম ওই যে আপনার ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, মনে হচ্ছে ওইখানে আমি গিয়ে বসে থাকি এখন স্নোয়ের ভেতর। আপু, কেমন পরিবর্তন, মানে এই যে স্নোফল এবং সবকিছু মিলিয়ে ওয়েদারের একটা পরিবর্তন আছে, সামাজিক পরিবর্তন আপনি কিছু চান আমি জানি, সেই সব নিয়ে একটু শুনি। জি, আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল এবং শুভ সন্ধ্যা জানাচ্ছি আমার এই কানাডা থেকে। শুধু ঠান্ডা শীতল আবহাওয়ার জন্য, আপনাদের মনোরঞ্জনের জন্য স্পেশালি আমি একটা উইন্ডো চুজ করে নেই, যেখান থেকে আপনারা অন্তত কিছু ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। তো সেটা আমার ভালো লাগে, আপনাদের ভালো লাগলে। তো পরিবর্তন বলতে গেলে আসলে এটাই সঠিক যে আমাদের পুরানো ঐতিহ্যকে, পুরানো যে এথিক্স আছে সেগুলাকে আমরা ধরে রেখে, এবং অতীতের কিছু কিছু যারা ওই সেরকম ব্যক্তিরা আছে তাদের কিছু নিয়ম কানুন, ওগুলো আমরা মাথায় রেখে পরিবর্তন করবো। এখন ডিজিটাল যুগে আমাদের অনেক টেকনিক বেড়েছে, ডিভাইস বেড়েছে, সেগুলাকে আমরা সঠিক পথে সঠিকভাবে ব্যবহার করা শিখবো। কিন্তু এইভাবে যেভাবে এখন অনিয়মে চলছে, এইভাবে আসলে চলা দরকার না। আমাদের কিছুটা পরিবর্তন দরকার, আমরা আগের মতো
সবকিছুকে ধরে রেখে দ্রুত গতিতে এগিয়ে যেতে পারি, সেইভাবে নিয়ম কানুনটা আমাদের এখন আগের মতো রুটিন ধরে চলতে হবে। এখন কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমাদের ডিভাইসের জন্য আমাদের রুটিনে অনেকই ব্যাঘাত ঘটেছে। অনেক রকম চেঞ্জ হয়েছে, রাতে ঘুমানোর সময় পরিবর্তন এসেছে আমাদের জীবনে এবং পারিপার্শ্বিক স্বাস্থ্যেও কিন্তু অবনতি ঘটছে। ইদানিংকার ছেলে মেয়েদের মানসিক অবস্থা কেন অন্যরকম, কারণ তারা রাতের পর রাত জাগছে। এটা আসলে ব্রেনের উপরও তো বেশ একটা প্রভাব ফেলে। আপু বেশ সুন্দর একটা পয়েন্ট বলেছেন, বাকিদের সাথে এসে কথা বলবো। একটু আসি আমরা স্টুডিওতে, খাদিজাতুল কুবরা আপুর কাছে আসি। এই যে মার্চেন্টাইজার ম্যানেজার হিসেবে আছেন পিডিএস মাল্টিন্যাশনাল গ্রুপে, কেমন ব্যস্ততা যাচ্ছে সবকিছু মিলিয়ে কাজ? হ্যাঁ, আচ্ছা, আমি আসলে মার্চেন্ডাইজিংটা কি এটা আমি বলি। মার্চেন্ডাইজিং হচ্ছে যে খুব চ্যালেঞ্জিং এবং খুব ইন্টারেস্টিং একটা জব। এন্ড মার্চেন্ডাইজিং হচ্ছে যে মানে এটা যেহেতু মার্চেন্ডাইজিং মিন্স আমি গার্মেন্টস সেক্টরে জব করি, সো আমি হচ্ছে যে ফ্যাশন নিয়ে কাজ করি। আর আমার মেইন পার্ট হচ্ছে যে মানে ব্রিং মানি টু ফর আওয়ার কান্ট্রি। আমাদের যে গার্মেন্টসের যে ফ্যাক্টরিগুলো রান করে, আমি তাদের জন্য অর্ডার নিয়ে আসি এবং ওইটা আমাদের দেশে টাকা হচ্ছে এবং আমরা এই আরএমজি সেক্টর আমাদের দেশের অর্থনীতির উন্নয়নে আমি বলবো ওয়ান অফ দ্য মেইন থিং। এটা হচ্ছে যে গার্মেন্টসে আমরা 240% হচ্ছে যে রেমিটেন্ট আমাদের আসে এবং আরএমজিতে চলে। সো আমি হচ্ছে যে আমি খুব হার্ড ওয়ার্কিং লেডি। আর যেহেতু ফরেনারদের সাথে কাজ করতে হয়, আপনারা জানেন যে ফরেনাররা খুব ডিসিপ্লিন, অনেস্ট এবং হার্ড ওয়ার্কিং। সো এটা মেইনটেইন করতে আছে যে জবাবদিহিতাকে পালিয়ে আসলে সেই জবাবদিহিতা আরো বেশি। আপনি যদি আপনার জবটা ডিসিপ্লিন ওয়েতে করেন, মানে কমিউনিকেশন এগুলো হ্যাঁ, আপনি তাহলে ইউ ক্যান গেট হাই স্যালারি, হাই লাইফ এন্ড হাই এনভায়রনমেন্ট অলসো। আমি 15 ইয়ার্স আমার এই ক্যারিয়ারের জব এবং 15 বছরই আমি ফরেনারদের সাথে কাজ করেছি। বাংলাদেশ ওয়ার্ল্ডের বিগেস্ট বাইং আমি জব করেছি। দিস ইজ অ্যানাদার চ্যালেঞ্জ। হ্যাঁ, সো আমি নিজেকে পরিবর্তন করেছি। এখন আমাদের টপিকটা যেহেতু পরিবর্তন, আমি প্রচুর মেয়েদের জব নিয়ে আমি একটা আমার লাইফের আরেকটা সেকেন্ড পার্ট হচ্ছে যে মেয়েদেরকে হচ্ছে যে মানে পরিবর্তন করা, তাদের লাইফে তাদেরকে কিভাবে তারা উপরে উঠতে পারবে, তাদের মানে তারা কিভাবে স্বাধীনভাবে চলতে পারবে, নিজের সম্মান কিভাবে রাখতে পারে। একটা মেয়ের বিউটি কিন্তু তার সৌন্দর্য না, বিউটি হচ্ছে যে তার নলেজ, তার পাওয়ার, তার হার্ডওয়ার্ক, তার প্যাশন। ঠিক আছে, মেয়েরা যদি মনে করে ওকে আমি খুব সুন্দর স্লিম, নো, ইটস নট ইউর বিউটি, ইউর বিউটি ইজ ইউর নলেজ। তুমি দেখেন নিগ্রুরাও কিন্তু মিস ওয়ার্ল্ড হচ্ছে। হ্যাঁ, আর আমরা একটা নিগ্রু দেখলে লাইক আমার কলিগ নিগ্রু আছে, আমার ওকে অনেক খারাপ লাগে। হ্যাঁ, কারণ ও এত কালো কেন, আর ও আমাকে বলে কুবরা তুমি এত সাদা কেন, এরকম। বাট হচ্ছে যে ওর বিউটি আছে এবং ও সবচেয়ে হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, ওর নাম এলেক্স এবং ও খুব হার্ড ওয়ার্কিং। সো আমরা পরিবর্তনটা আমরা কিভাবে করব? আমার আসলে প্রথমে ঠিক করতে হবে যে আমি কি পরিবর্তন চাই। হ্যাঁ, আমার এইম কি, আমি আসলে কি হতে চাই, আমার ওই লক্ষ্যে আমাকে আগাতে হবে। এর জন্য আমাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে, ওই বিষয় নিয়ে আমাকে জানতে হবে। আমি যখন আমার নিজেকে আমার ওই জায়গায় দাঁড় করাতে পারবো, সারা পৃথিবী আমাকে রেসপেক্ট করবে। আপনি জানেন আমি আর্লি ম্যারিড, আর্লি মাদার, তারপর আমার 2টা বাচ্চাই আর্লি হয়ে গেছে, তারপর আমি পুরান ঢাকার বউ। এক সময় আমি বোরখাও পরেছি, ইউ ক্যানট ইমাজিন। আর এখন আমি হচ্ছে যে মানে আমি শাড়ি, এটা আমার কাছে খুব আমার একটা ফেভারিট এবং এটা আমি আফটার মানে অনেকদিন পরে পরেছি, কারণ আমি যেহেতু ফরেন কোম্পানিতে জব করি, আমি সবসময় প্যান্ট টপ পরি। মানে এটা আমি পরিবর্তন আমি আমার ইচ্ছা মতো করেছি। আমি কাজের অনুযায়ী আপনাকে অবশ্যই পোশাকটা পরিধান করতে হচ্ছে। হ্যাঁ, আমি ফার্স্ট অফ অল আমার এম ঠিক করেছি যে আমি কি হতে চাই। তারপরে ওইভাবে আমি আমার নিজেকে রেডি করেছি। আমি প্রথমে সোশ্যাল সায়েন্সে মাস্টার্স ছিলাম, আমি ডাবল MA করেছি, আমি LLB করেছি। বাট আমি যখন জবে ঢুকেছিলাম মার্চেন্ডাইজিং না, আমি অন্য ট্র্যাকে ঢুকেছি, বাট গার্মেন্টসই। বাট আমি দেখেছি না, যেদিকে একটা মার্চেন্ডাইজার যায় সেদিকে সবাই যায়। সো আমি মার্চেন্ডাইজার হব। এখন মার্চেন্ডাইজার হতে হলে কি করতে হবে, আমি নিজেকে প্রিপেয়ার করেছি। এমন হয়েছে আমি অফিস থেকে এসেছি 6টায়, তারপর আমি BGME-তে গিয়েছি, আমি MBA আমার ক্লাস ছিল, রাত 10টায় আমার ক্লাস শেষ হতো। আমার ছোট বাচ্চা ছিল, বাসায় এসে তাদেরকে খাওয়ানোর টেক করা, আমার ঘুমাতে পরিবার থেকে এই সময় কেমন সাপোর্ট ছিল? আমার পরিবার আমাকে সাপোর্ট করেছে। বাট আমার হাজবেন্ড হচ্ছে যে হি ইজ ফ্রম ওল্ড ঢাকা, সে আমাকে এক সময় বলেছিল যে হয় আমি নয় চাকরি। আমি বলেছি যে না, আমি চাকরি করব, আমার হাজবেন্ড দরকার নাই, কারণ আমি এত লেখাপড়া করেছি, আমার নিজস্ব একটা পরিচয় থাকা দরকার। এখন যেটা হচ্ছে যে আমার হাজবেন্ড আমাকে এত বেশি রেসপেক্ট করে, বিয়ের পরে সে আমাকে ভালোবাসতো, কিন্তু এখন ভালোবাসার সাথে রেসপেক্টও যোগ হয়েছে এবং সে প্রাউডলি বলে যে আমার ওয়াইফ অমুক কোম্পানির মার্চেন্ডাইজার। মানে সো এইভাবে মেয়েদের হচ্ছে যে আগাতে হবে, পরিবর্তন করতে হবে। এভাবে আমার আগে ঠিক করতে হবে, তারপরে হার্ড ওয়ার্ক আর অনেস্টিও থাকতে হবে, ডিসিপ্লিন। আমরা আননেসেসারি ভাইয়ের কাছে আপনি নিজেকে
প্রমাণ করতে পেরেছেন যে আই এম কেপেবল অফ দিস। হ্যাঁ হ্যাঁ, আজকে যেমন এখানে আমি আসছি, আমি আগে একা চলতে পারতাম না, আমি আজকে এখানে একা এসেছি, কারণ আমি এখন মানে ওই রাস্তাটা চিনি, আমি অনেক লোকজনের সাথে চলে। ইটস লাইক আমার টিমে কিন্তু কোনো মেয়ে নাই, সবাই হচ্ছে ছেলে। হ্যাঁ, এর আগে সেক্ষেত্রে একা মেয়ে হিসেবেও ইউ আর, এবং আমি লিডার, লেডি লিডার। সো আপনি বুঝেন যে আমার ওই প্রিন্সিপাল, ওই স্ট্রেংথ থাকতে হবে, আপনাকে হচ্ছে যে সেই ধরনের শক্ত মনোভাব নিয়ে চলতে হবে, আপনার ওই প্যাশনটা থাকতে হবে। এর জন্য আপনার এই প্যাশনের জন্য আপনার প্রচুর নলেজ থাকতে হবে। আমি দুটো নারী দিয়েই খুবই অনুপ্রাণিত, আমি আরো গল্প শুনবো, আপনারাও নিশ্চয়ই ভীষণ উপভোগ করছেন আমাদের আজকের গল্পগুলো। এবং যারাই জীবনে থেমে যেতে চাচ্ছেন বা মনে করছেন আমার জীবনে হয়তো আর কোনোদিনই কোনো পরিবর্তন আসবে না, এখানেই শেষ নয়, পরিবর্তন আপনি চাইলেই সম্ভব। একটা বিরতি থেকে এসে আরো আড্ডা হবে, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের সাথে স্টুডিওতে দুজন বন্ধু আছেন, আবার একটু জুমে কথা বলে আসি, তারপর বাকিদের সাথে কথা বলছি অবশ্যই। আমি একটু সোনিয়া আপুর কাছে আসি। সোনিয়া আপু, পরিবর্তন, ভাবনায় পরিবর্তন অথবা চিরাচরিত জীবনে পরিবর্তন, কোন পরিবর্তনটা আপনাকে ভাবায়? বর্তমানে মানে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাই আমাকে ভাবায়। এর পরিবর্তন, বাজারের ঊর্ধ্বগতির যে অবস্থা, এটার পরিবর্তন দরকার। আসলে আমরা সবসময় না মানুষ, আমরা সবকিছুর পরিবর্তন চাই, নিজের পরিবর্তন কখনোই চাই না। সবাই খালি দেশের পরিবর্তন হতে হবে, সমাজের পরিবর্তন হতে হবে, পরিবারের এর পরিবর্তন হতে হবে, ওর পরিবর্তন হতে হবে, পার্লারের যে স্কিনের পরিবর্তন হতে হবে, কিন্তু নিজের যে আত্মার একটা পরিবর্তন, মনের একটা পরিবর্তন, সেটা কেউ চায় না। আসলে এটা নিয়ে একটু ভাবা উচিত যে নিজেরও একটু পরিবর্তন দরকার। আবার আরেকটা জিনিসে পরিবর্তন চাই না আপু, আমি কিছুদিন আগে শুনলাম আমার এক বন্ধুর বিয়ে হবার কথা, তো তার কাছে মেয়ে লিখিত চাইলেন যে এই যে এখন আপনি এত ভালো আচরণ করেন, এত ভদ্রভাবে আমার সাথে কথা বলছেন, মানে তার মধ্যে একটা এফেকশন আছে, সব কিছু আছে, লিখিত দেন যে কোনোদিন পরিবর্তন হবেন না। তো এইরকম পরিবর্তনও মানুষ চায় না, যে প্রিয় মানুষ কিংবা আমার হাজবেন্ড বা তার বয়ফ্রেন্ড কেউ যাতে পরিবর্তন না হয়, এটা আবার চায় যে না, পরিবর্তন হওয়া যাবে না, নতুন নতুন থাকতে যেমন তেমনই থাকতে হবে আজীবন। কিন্তু মানুষ কিন্তু পরিবর্তন হয়। এদিকে যেমন স্ত্রী হিসেবে আপনি যেমন শুরুর দিকে ছিলেন, পরবর্তীতে সময়ের সাথে সাথে হয়তো সেখানেও ব্যবহারে খানিকটা পরিবর্তন হয়েছে, তা আমি পরিবর্তন হব, তুমি হতে পারবে না, এমনও কিন্তু চাহিদা আছে এখন। হ্যাঁ, আর শানু আপুর কাছে আসি। শানু আপু, এসে একটু বলেন যে এই যে দেখা যায় যে আবহাওয়ার পরিবর্তন, দেশের অবস্থার পরিবর্তন, এই যে মনের হালকা পরিবর্তন, যখন হলো গরম ছেড়ে একটু শীতের দিকে আসি, তখন মনে হয় যে মানসিক স্বাস্থ্যেরও নানান রকম পরিবর্তন হয়। বলেন তো কোন পরিবর্তনটা আপনাকে একটু ভাবাচ্ছে ইদানিং? আসসালামু আলাইকুম। আর অসম্ভব সুন্দর লাগছে, ভালো লাগছে, আর কাপড়টা, আমার কাপড়ের কালারটা আমার অনেক বেশি পছন্দ। আপনি নিয়ে যান, ঠিক আছে, অনেক সুন্দর। আর মানে দেশের যে অবস্থা, ওইটা আমার মোটেও আমি নিতে পারছি না, ওটা আমার ভালো লাগে না। কিন্তু এছাড়া ওভারঅল মানে কাপড় চোপড় পরিবর্তন হলে ভালো লাগে, কসমেটিক নতুন হলে ভালো লাগে, ঘরের এগুলো কোরিয়ান থেকে জাপানিজে শিফট হতো ভালো লাগে, করতে গেলে এগুলো ভালো লাগে। কিন্তু দেশের যে অস্থির একটা পরিস্থিতি, ওগুলো একদমই ভালো লাগে না। ভালো লাগে মানে আমি চাই স্বস্তি শান্তি দুইটাই থাকবে। আর সবার উপরে তো মানুষ, মানুষের শান্তি বজায় রেখে, মানুষকে ঠিক রেখে, সুখে রেখে, শান্তিতে রেখে যেটা করা যায় সেটা পরিবর্তন হলে ভালো লাগে। কিন্তু মানুষকে অশান্তিতে রেখে তারপর কোনো পরিবর্তন, তার পক্ষপাতে আমি নই, আমি তার পক্ষপাতে কোনোদিন থাকতেও চাই না। আমি চাই যে মানুষকে শান্তিতে রেখে তারপর আপনারা যা করেন, কিন্তু মানুষকে অশান্তিতে রেখে আপনার পরিবর্তন করবেন, এটা আসলে সম্ভব না, এটা করা উচিত না। তো সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে জনগণ হিসেবে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমার মনে হয় যে নাগরিক হিসেবে আমাদেরও চিন্তার পরিবর্তনের একটা বিষয় আছে। যেমন একটা ছাত্র সমাজের কাছ থেকে যেমন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন তাদের কাছ থেকে এক ধরনের আশা করলাম, তো তারা আসলে দেশে সিস্টেম প্রোভাইড করতে চাচ্ছেন। আবার কিছু সংখ্যক ছাত্রকে রাস্তায় দেখা যাচ্ছে একদমই মনে হচ্ছে যে অহেতুক আন্দোলন হচ্ছে, এমন ঘটনাও আছে। তো এই ধরনের অশান্তি কিন্তু আসলে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার থেকে যে আসছে তা কিন্তু নয়, আমরা রাস্তায় নেমে যাচ্ছি, ঘরের মানুষই রাস্তায় নেমে যাচ্ছি, কারণ আমরা মনে করি
করছি আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু সবসময় স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা বেশি কঠিন। তো সেই ক্ষেত্রে নাগরিক হিসেবে আমরাও অস্থিরতা থেকে বেরিয়ে আসতে হবে, কিন্তু আমরা একদম একটা রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকতে পারি না যে সে কখন পরিবর্তন করবে, আমাদেরকেও চেঞ্জ হতে হবে। আর সেই বিষয়গুলো আছে। আরেকটু আসি, আরেকটু এসে একটু হাসিনা আপুর কাছ থেকে শুনে তারপর যাই। হাসিনা আপু, কি কি পরিবর্তন চাই? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা, সবাইকে অনেক ধন্যবাদ। আপু, পরিবর্তন হচ্ছে কি, ওই যে বলে গেল না আপু, প্রথমে নিচ থেকে হইতে হবে। আমি একটা মহল্লায় বসবাস করি, ওখানে আমি সবসময় মনে করো যে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়, পাড়ায় মহল্লায়, সমাজে, রাষ্ট্রে, চাকরির অবস্থানে, তারপরে হচ্ছে স্কুল কলেজে, সব জায়গায়। তবে বর্তমান যে প্রেক্ষাপটটা পুরো বাংলাদেশে, এটা তো পরিবর্তন একদিনে সম্ভব না আপু। এবং এই পরিবর্তন করতে হলে আমাকে তোমাকে সবাইকে সংযত হইতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে। যে ও ডক্টর ইউনূস স্যার বসছে আর দেশ পরিবর্তন হয়ে যাবে, আমরা কেউ সহযোগিতা করবো না, এটা তো কখনোই সম্ভব না। সেটা যে কোনো পরিবর্তনই তুমি চাও। আমার পরিবারে আমি একটা বউ নিয়ে আসলাম, নতুন একটা ফ্যামিলিতে আসলো সে, আমি তার অনেক পরিবর্তন চাই, কিন্তু বউয়ের শাশুড়ির এই যত্ন করতে হবে, জামাইয়ের এই কথা শুনতে হবে, পরিবারের এটা মানতে হবে। তখন ওই যে আমার ছেলেটা, ওই ছেলেটার কি কোনো পরিবর্তন হয়? তাকে কি অনেক নিয়ম কানুন বেঁধে দেওয়া হয়? না। কিন্তু দুইজনেরই যদি সমঝোতায় একটা পরিবর্তন চাও তুমি, দুজনের সমঝোতায় বসতে হবে, জানতে হবে, দেখতে হবে। তাহলে হচ্ছে দেখো ওই পরিবারটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। কিছু যদি সমস্যা থাকে, ভুল ত্রুটি থাকে, তো ওইভাবে তো আসলে আমাদের পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, এবং রাষ্ট্র থেকে সারা বিশ্ব। তো পরিবর্তনটা চাইতে হলে আমাদের সব জায়গা থেকে স্থির থাকতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে, এবং সবার আগে নিজেকে মানতে হবে। এখন আমি মানতেছি না, আমি আজকে চাচ্ছি স্কুলে এই পরিবর্তন, কালকে চাচ্ছি অফিসে এই পরিবর্তন, পরশু চাচ্ছি রাস্তার এই পরিবর্তন, ট্রাফিকের এই পরিবর্তন। কোনো কিছুই যে রাতারাতি হয় না, সেই মন মানসিকতাটা আমাদেরকে রাখতে হবে। নাজমা আপুর কাছে আসি, এখন কি মনে হচ্ছে যে আমাদের এই সময়টায় আমাদের ভাবনায় আসলে কি ধরনের পরিবর্তন আমরা আশা করি, এবং আমরা এগিয়ে যেতে কি ধরনের চিন্তা ভাবনা আসলে থাকা উচিত এখন? এই মুহূর্তে বাংলাদেশের তো একটা ক্রান্তিকাল চলছে, এটা সবাই জানে। কারণ ক্রান্তিকাল কাটিয়ে এখন আমরা উঠি নাই। হ্যাঁ, যেটা তো গেছে গেছে, কিন্তু বর্তমান ট্রানজিশন পিরিয়ড চলছে, ট্রানজিশন বলা যায় এটাকে। ট্রানজিশন, আচ্ছা যাই বলি আমরা। তো তারপর আমি আমার মানে ইয়া থেকে বললাম যে এখন একটা আমাদের সুসময় না দুঃসময়, আমাদের কিন্তু ভালো একটা সময় যাচ্ছে না এখন। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো কমে নেই, আমরা যেটা আশা করেছিলাম আর কি, যে হয়তো দেখা গেল যে আমাদের দ্রব্য কিন্তু বরঞ্চ আরো বেড়ে গেছে। হ্যাঁ, তারপর আরেকটা পরিবর্তন, যেমন এই যে একটু আগে আপনি বললেন যে আমরা হুট করে কিছু রাস্তা নেমে যাই, হ্যাঁ ছেলে মেয়ে, কিন্তু একজন সরকার আসছে, একজন সরকার পরিবর্তনের পরে আসার পরে তো ওনাকে সময় দিতে হবে। 17 বছরের একটা সিস্টেম, আমি ভালো খারাপ বলতে চাই না, বাট 17 বছর একটা মানুষের দ্বারা শাসন হয়েছে, চেরা ঘষা দিলাম আর এটা হয়ে যাবে। এবং এই যে 17 বছরের যে আমাদের যে পরিবর্তন, তখনকার যে নিয়মটা ছিল, ওই নিয়মটা কিন্তু সহজে কি মানুষ ভুলে যাবে? এটাও তো পরিবর্তন হইতে আমাদের সময় দিতে হবে। তো আমি চাই যে পরিবর্তনটা আসুক। এই যে এক আপা বললো যে আমার নিজে, আমি শুরু করবো, আগে আমার ঘর থেকে আমি শুরু করব। প্রত্যেকে যদি আমরা ঘর থেকে শুরু করি পরিবর্তন হইতে, তাহলে কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। এবং আমি মাঝে মাঝে স্ট্যাটাসও দিই যে বাবা তোমাদের 10টা 15টা বাড়ি দিয়ে কী করবা, তোমরা সুইস ব্যাংকে এত টাকার দরকার কি? এত টাকা তোমরা কবরে নিয়ে যাইতে পারবা না। আমরা পৃথিবীতে আসছি, আমাদেরকে আল্লাহ পাঠাইছে কি জন্য? আল্লাহ আমাদেরকে পাঠাইছে পরীক্ষা করার জন্য, দেখার জন্য আমরা কি করতেছি পৃথিবীতে এসে। আমরা কি ভালো কাজ করতেছি নাকি খারাপ কাজ করতেছি? আমরা তো মানুষের জন্য একটা কথা আছে, গানও আছে, মানুষ মানুষের জন্য, কিন্তু আমরা কি সত্যি কি মানুষের জন্য? আসলে হচ্ছে না। এবং মানে মনে হচ্ছে কিছু মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যখন কথা হচ্ছে বা দেখা যাচ্ছে এখনকার অনেক কিছু সামনে আসছে, দেখে মনে হচ্ছে আসলে তো একটা মানুষের বাঁচতে কি আসলেও এত টাকা লাগে? ব্যাংক অ্যাকাউন্ট না, মানুষের বাসায় যে টাকা বস্তা পাচ্ছে, একটা মানুষের কি এত প্রয়োজন? আমরা তো পাকিস্তান পিরিয়ড দেখেছি, তারপরে স্বাধীনতার পর দেখেছি। আমার বয়স কিন্তু অনেক, খুব কম করেও না। তো আমি কিন্তু অনেক পরিবর্তন দেখেছি না, এরশাদের পরিবর্তন আমি দেখেছি। তো আমি যে পরিবর্তনটা দেখেছি, এরকম পরিবর্তন আমি দেখি নাই যে একজন বাসায় বস্তা বস্তা টাকা পাইছে, সুইস ব্যাংকে এত টাকা, বিদেশে এত বাড়ি, বেগম পাড়া। সময়ের পরিবর্তন আস্তে আস্তে কোথায় এসে আটকেছি আমরা? পরিবর্তন কি হবে? সময়ের পরিবর্তন তো ভালো হবে। পৃথিবীর উন্নয়নশীল দেশে আমরা তাকাইলে আমরা কি দেখি?
যে ওরা ডে বাই ডে ওরা মানে উপরের দিকে যাচ্ছে না, ওদের দুর্নীতি কমছে, ওদের টাকার মান একটা বাড়ছে। ডেভেলপড কান্ট্রি হতে কিন্তু Developed country মানে দেখা যেটা, যাচ্ছে দুর্নীতি কমা সবার আগের রিকোয়ারমেন্ট, তাই না? হ্যাঁ, তারপরও আমরা যদি একদম আমাদের পাশের দেশও তাকাই, তারপর দেখবেন ওরা কিন্তু ওনারা ওনাদের দেশ নিয়ে, মানুষ নিয়ে ওনারা বেশ ভালো আছে। আমাদের দেশ মানে একটা সিস্টেমে আসা দরকার, এবং আমার মনে হয় আমাদের দেশে হইলে কি কোনো সিস্টেম নেই এখন। প্রথম আমি যেটা মনে করি, আগে দ্রব্যমূল্যের পরিবর্তন কমাতে হবে। সেটা তো একদমই একটা মেইন কনসার্ন হয়ে গেছে। সেই বিষয়ে আমার মনে হয় যে অনেকে কাজ করছেন, যত তাড়াতাড়ি আসে আমরা তত তাড়াতাড়ি খুশি। খাদিজা আপুর কাছে এই বিষয়ে শুনবো একটা বিরতি থেকে এসে। একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। একদম শেষ প্রান্তে চলে এসেছি যখন, তখন সবার সাথে একটু একটু কথা বলার চেষ্টা তো আমার থাকবেই। জানেন ভীষণ কথা বলতে চাই আমি আপনাদের সাথে। তার আগে একটা পরিবর্তন, দেশীয় নানান সমসাময়িক বিষয়ে আমরা যে পরিবর্তন আশা করছি একদম সচেতন নাগরিক হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে, আপুর কাছেও একটু আসি। খাদিজা আপু যা যা বললেন তার সাথে কিছু যুক্ত করুন। হ্যাঁ, আমি আসলে যেহেতু এটা লেডিস ক্লাব, আমি মেয়েদের পরিবর্তন নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে যেমন অনেক মেয়েরা আছে যে সে তার মানে হাজবেন্ড বা ভালো কিছু করে, সে কিছু করে না, তার ইচ্ছা অনেক কিছু করার, সে ডমিনেটিং হচ্ছে, বাচ্চাদের ধারা ডমিনেটিং হচ্ছে, সে সহ্য করে নিচ্ছে, মেনে নিচ্ছে, ওকে লাইফ চলে যাচ্ছে, গোয়িং ওয়েল, ওকে ফাইন। না, এরকম মেনে নেওয়া যাবে না। তোমার যে মনের ইচ্ছাটা আছে এটা তুমি নিজেকে পরিবর্তন করে নাও, মনের ইচ্ছাটা তুমি পূরণ করো, তুমি স্ট্রং হও। তোমার যে মানে যে ইচ্ছা আছে ওটা নিয়ে তুমি নিজের অনেক সম্মান বেড়ে যায়। তো যখন আমি সহ্য কেন করবো, আমি একটা মানুষ, আমার নিজের একটা ইজ্জত থাকতে হবে, নিজেকে নিজের রেসপেক্ট করতে হবে। আমি যখন নিজেকে সম্মান করব, নিজেকে যখন আমি ওইভাবে তৈরি করে নিব, তখন পৃথিবীর সবাই আমাকে সম্মান করবে। হ্যাঁ, আমি 2টা লাইফই দেখেছি, 3টা লাইফ। একটা হচ্ছে যে যখন বিয়ের আগে বাবার পরই ছিলাম, সে তো ডিফারেন্ট লাইফ। বিয়ের পরে আমি অলমোস্ট আফটার 9 years আই গেট জব, সো 9 বছর আমি দেখেছি, ওটার একদমই একটা ডিফারেন্ট লাইফ ছিল, ওইটা কোনো লাইফই ছিল না। তারপর আমি যখন জবে ঢুকেছি, আমি দেখেছি যে পৃথিবীর সব বাদ দেন, আমার বাচ্চাই আমার প্রতি তার যে বিহেভিয়ার, তার রেসপেক্ট, এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আমার জবের আগে আমি আমার ছেলেকে যদি বলতাম না, হ্যাঁ, তখন আমার ছেলে হচ্ছে যে শুনতো না, চলে যাইতো বা করতো না। আফটার মাই জব যখন আমি আমার ছেলেকে বলেছি যে আই সেড নো, নো মিনস নো, সেটা নই, স্টিল আমার ছেলে আমার নো মানে নো। হ্যাঁ, তারা আমাকে অনেক ভালোবাসে, পাশাপাশি যেটা আমার যুক্ত হয়েছে আমার রেসপেক্ট। সো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, হ্যাঁ, ডুইং মানে হার্ড ওয়ার্ক, হ্যাঁ, আর তোমার হচ্ছে যে যেটা তুমি চাও এটা ঠিক করো, এবং গ্লোয়িং। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পরিবর্তনটা আসলে আমি দেশ জাতি সবকিছুর পরিবর্তন চাওয়ার আগে আমার নিজেকে পরিবর্তন করতে হবে। একটা ব্যক্তি যখন পরিবর্তন হবে, একটা ফ্যামিলি পরিবর্তন হবে, একটা ফ্যামিলি যখন পরিবর্তন হবে, আশেপাশে নেইবার পরিবর্তন হবে, নেইবার পরিবর্তন মিনস সোসাইটি পরিবর্তন, সোসাইটি মিন এলাকা, এলাকা মিনস দ্য কান্ট্রি, অ্যান্ড দ্য কান্ট্রি মিনস দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমার কথা। আর আরেকটা কথা হচ্ছে যে মেয়েরা আসলে কি জব করবে, কি করবে না। সো আমি মনে করি মেয়েদের হিউজ আরএমজি সেক্টরে আসা দরকার। ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে যে সারা পৃথিবীতে হচ্ছে যে এই আরএমজি নিয়ে কাজ করে মেয়েরাই বেশি, কারণ মেয়েদের ফ্যাশন সেন্স বেশি, ওয়ার্কার আমাদের মেয়ে বেশি, বাট এজ এ এমপ্লয়ি বেশি, কিন্তু পরে দেখা যায় টেকনোলজি ইন্ট্রোডিউস হওয়ার পরে কিন্তু কমে যাচ্ছে, কিন্তু আরো বেশি আসতে হবে। মেয়েরা মার্চেন্ডাইজিং এ খুব ভালো করবে, কারণ ওদের ফ্যাশন সেন্স আছে, ওরা বুঝে যে এই লাল কালারের শাড়ির সাথে কোন লাল কালারের সুতাটা আসবে। ছেলেদের এত প্যাশন নেই আমাদের, মানে আমাদের দেশে ছেলে মার্চেন্ডাইজার কেন বেশি, কারণ আমাদের মানে আগে যে সময়টা ছিল ওরা টেকনোলজিক্যালি আরেকটু সলভেন্ট, সময়টা তখন ছিল, মেয়েরা অ্যাভেলেবেল ছিল না। একটা মেয়ে গার্মেন্টসে চাকরি করবে, আমাকেই তো বলেছে ও তুমি গার্মেন্টস ওয়ালি, বাট এখন আমাকে বলে না, কোবরা মানে ডিফারেন্ট। হ্যাঁ, সো মেয়েরা এগুলাতে আসা দরকার। এখানে আপনার সম্মান আছে, কালচার আছে, লাইফ আছে, এবং অল দ্যাট, এন্ড ফিনিশিং হচ্ছে যে হাই স্যালারি, গুড মানি, যেটা তুমি তোমার লাইফকে খুব এনজয় করতে পারবে, এবং সবার এই বিষয়ে কাজ করা উচিত। নারীদেরকে আসলে টেকনোলজিক্যালি পরিবর্তন মিন্স হচ্ছে যে ফার্স্ট তুমি তোমার নিজেকে পরিবর্তন করো, নিজে নিয়ে ভাবো, দ্যাটস দ্য থিং। এদিকে আমরা একটু শারমিন জাহান আপুর কাছে আসি। শারমিন আপু, এই তো আপুর সাথে গল্প করলাম, সেদিনই খুব ভালো লাগলো, এখন এসে একটু পরিবর্তন নিয়ে গল্প করে। আসসালামু আলাইকুম। পরিবর্তন আসলে আপু মানে ভালো লাগে, পরিবর্তন গ্রহণও করতে হবে আমাদের, কিন্তু অনেক বেশি পরিবর্তন মানে এখন দেশের পরিস্থিতির উপর নির্ভর করে কথাটা বলছি যে অনেক বেশি পরিবর্তন ভালো লাগছে না।
মানে অনেক বেশি পরিবর্তনে আমরা নিজেরাও কনফিউজ হয়ে যাচ্ছি আসলে আমাদের কি পরিবর্তনটা লাগবে। আমরা এক একজন এক একটা পরিবর্তন চাচ্ছি, তো আমরা সবাই মিলে আবার কিছু একটা হলে আন্দোলনে নেমে যাচ্ছি, এটা ভালো লাগছে না। মানে মেন্টালি এই প্রথারও পরিবর্তন চাই যে কিছু হলেই আগে তো রাস্তায় নামতাম না, তাই না? আগে তো এত সাহস করতাম না। তো সেই ক্ষেত্রে শাসনই কি তাহলে তার মানে আমাদের দেশের জনতার একটা আসল দরকার যে শাসন করতে হবে সব সময়, এবং স্বায়ত্ত শাসন ছাড়া কি কন্ট্রোল করা যাবে না জনগণকে? জি আপু, ওইটাই আমি বলতে চাচ্ছি। মানে এখন বাচ্চাদের ভেতরে এই জিনিসটা চলে আসছে, মানে মনে হচ্ছে সবকিছুরই পরিবর্তন লাগবে এখনকার বাচ্চাদের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ব্যালেন্সটা খুঁজে নেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ শারমিন আপু। এদিকে আমি একটু ফারহানা নার্গিস আপুর কাছে আসি, তার কাছে এসে একটু শুনে আজকে কি পরিবর্তন চাই। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। পরিবর্তন চাই, সব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পরিবর্তন চাই, তবে নিজেকে পরিবর্তন না। তখন আমি জানি এখন আমি মানে নিজের আত্মার যে পরিবর্তনটা বলছেন আপনি, যে আমি মানুষ হিসেবে কেমন, সেই পরিবর্তনটা আমরা চাই না। হ্যাঁ অবশ্যই। এমনি তাছাড়া পারিপার্শ্বিক অবস্থায় রাস্তাঘাট বাচ্চা কাচ্চাকে মানুষ করবার জন্য নিজের স্কিল ডেভেলপমেন্ট এগুলোও তো দরকার। মানে ওই পরিবর্তনগুলো হোক, তবে যাতে মানুষ হিসেবে আমরা বদলে না যাই, বিনয় যাতে থাকে আমাদের স্বভাবে। থ্যাংক ইউ ইভা আপু। নাহিদা নেলি আপুর কাছে আসি, তার কাছে এসে একটু শুনি আজকে কর্মসংস্থানে কোনো ধরনের পরিবর্তন আশা করেন কিনা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আসলে কর্মসংস্থানে আমাদের পরিবর্তন হওয়া দরকার, কারণ আমার দৃষ্টিভঙ্গিটা কিন্তু পরিবর্তন হতে হবে। যে কর্মসংস্থানে হয়তো দেখলাম যে কেউ প্রায়োরিটি বেশি পাচ্ছে, কেউ হয়তো সেটা পাচ্ছে না, কেউ গুরুত্ব পাচ্ছে, কেউ পাচ্ছে না, কিন্তু এটা মনে হয় আমার সমানভাবেই হওয়া উচিত। সুযোগটা কিন্তু সবারই হওয়া উচিত, এক পেশে যেন না হয় জিনিসটা। তো এই পরিবর্তনটা সবারই হওয়া দরকার, বিশেষ করে কর্মসংস্থানে কর্মক্ষেত্রে। বাহ, চমৎকার চমৎকার, অনেক ধন্যবাদ। আবার যখন শেষ মুহূর্তে আছি, দুজন মানুষের কাছেই আসলে একটু কথা বলে নেই। সবার সাথে সবার সাথে কথা হয়েছে। আমরা একটু নাজমা আপুর কাছে শেষ মুহূর্তে যদি কারো কাছে কিছু চাওয়ার থাকে, বলার থাকে, সেটা একটু শুনে। বলার তো একটাই উদ্দেশ্য যে পরিবর্তন চাই। হ্যাঁ, তো ওই যে কথাটা বললাম যে পরিবর্তন মানে এই না যে আমি মানুষ থেকে অমানুষ হয়ে গেলাম। হ্যাঁ, আমার অনেক টাকা পয়সার দরকার, অনেক কিছুর দরকার, কিন্তু পরিবর্তনটা আমি করব ওই যে আপনি বললেন যে মনুষ্যত্বটা যেন আমাদের ঠিক থাকে। আমরা যদি আমাদের মনুষ্যত্বটা ঠিক করতে পারি তাইলে ব্যাস। আর সরকারের কাছে আমার একটা চাওয়া আছে, যাই পরিবর্তন করেন, হ্যাঁ, রাস্তাঘাট অনেক তো হইলো, মেট্রো রেল, টেস্টে বাংলাদেশে টানেল, কোনো কিছু কিন্তু লাক্সারিয়াস কম হয়নি। হ্যাঁ, ঠিক আছে, আপনারা আরও করেন। হ্যাঁ, এই যে আজকে পড়লাম ফেসবুকে ঢাকা শহর মেট্রো রেলের শহর হয়ে যাবে। ঠিক আছে, মেট্রো রেলের শহর বানান, কিন্তু আগে আমাদের খাবার দাবার যেটা একদম ন্যূনতম যে জিনিসগুলো আমাদের না হইলেই নয়, সেটার পরিবর্তন প্লিজ আপনারা আগে করেন। হ্যাঁ, আর ছাত্রদের কাছে আমার একটা অনুরোধ থাকবো যে তোমরা হুট করলেই করেই রাস্তায় নেমে যাবে না, বাস হয়ে গেল। কুবরাপুর কাছে আসি। আসলে ওয়ার্ল্ড হচ্ছে যে পরিবর্তনশীল। সো আমরাও মানে পরিবর্তন আমাদের নিজেকেও আসলে সময় সাপেক্ষে সিচুয়েশন বুঝে, এখন কি সিচুয়েশন হচ্ছে ওইটা বুঝে আমার নিজেকে ওভাবে পরিবর্তন করে নিতে হবে। কোনোভাবেই ভেঙে পড়া যাবে না। হ্যাঁ, কোনোভাবেই হচ্ছে যে এমন কোনো কিছু করা যাবে না, কারণ এজ এ উইমেন আমার উপরে আমার ফ্যামিলি নির্ভর করছে অনেক কিছু। সো আমাকে স্ট্রেংথ থাকতে হবে। আই মিন যে সিচুয়েশন অনুযায়ী নিজেকে আমরা পরিবর্তন করে নিব। আর এজ এ হিউম্যান বিং হিসাবে আমরা কারো উপরে নির্ভরশীল হব না। আর মেইন থিং হচ্ছে যে আমি কারো উপরে নির্ভরশীল কখন হব না, আমার গুড হেলথ থাকতে হবে। হ্যাঁ, আমার নিজের হেলথ পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। কিন্তু হ্যাঁ, আমি বলি যে নলেজ, হ্যাঁ, নলেজের আগেও হচ্ছে গুড হেলথ। আমার স্বাস্থ্যের দিকে আমার খেয়াল করতে হবে। নিজের যত্নটা খুব ইম্পর্টেন্ট। দুইজনকে অনেক 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 ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের বন্ধুরা যারা আমাদের সাথে আছেন পুরো আয়োজন জুড়ে, ঠিক আছে, পুরো আয়োজন জুড়ে আমাদের আসলে 1 ঘন্টা আড্ডা শেষ হয় না, অনেক অনেক সময় দরকার হয় লেডিস ক্লাবের আড্ডায়। তো এই আড্ডায় যারা যারা ছিলেন তারা সবাই কি কি ধরনের সুন্দর পরিবর্তন চান, পরিবর্তনগুলো সুন্দর হোক, অসুন্দর কোনো পরিবর্তন আমরা চাই না। সুন্দর পরিবর্তনের সাথে একটি দেশ এগিয়ে যাবে, মানুষ হিসেবে আমরা এগিয়ে যাব, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।